আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মূলত আমাদের দেশে আমরা যারা বিসিএস প্রস্তুতি শুরু করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনার্স শেষ করার পর চাকরির প্রস্তুতি শুরু করি, অথবা কেউ কেউ মাস্টার্স শেষ করার পরও আমরা শুরু করি। তো সেক্ষেত্রে যেটা দেখা যায়, 6 মাস বা 1 বছরের মধ্যে আমরা অন্যান্য অংশ কভার করতে পারলেও এই গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা অংশ, এই অংশটা কভার করতে আমাদের হিমশিম খেতে হয়। এ কারণে আমার পরামর্শ হচ্ছে, আপনারা সম্ভব হলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই আপনারা অন্তত এই গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা অংশটি কভার করে রাখবেন, এবং বাকিটা আপনারা চাইলে অনার্স শেষ করার পরও শুরু করা যায়, এবং সেক্ষেত্রে খুব বেশি সময় লাগে না। তো আমি মোহাম্মদ আলামিন হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমার ম্যাথ ক্লাসে। আজকে আমি মূলত আলোচনা করতে যাচ্ছি বাস্তব সংখ্যা সম্পর্কে। বাস্তব সংখ্যা সম্পর্কে জানার আগে আমার জানতে হবে সংখ্যা জিনিসটা কি। তো এক্ষেত্রে মোট দুটো জিনিস আছে, একটা হচ্ছে সংখ্যা, যেটা বোর্ডে লেখা আছে, এবং আরেকটা হচ্ছে অঙ্ক। সংখ্যা কোনটি এবং অঙ্ক কোনটি, এটা আগে আমার জানতে হবে। অঙ্ক হচ্ছে যে সংখ্যা, যে চিহ্নগুলো দিয়ে আমি সংখ্যা তৈরি করি সেগুলো হচ্ছে অঙ্ক। যেমন আমরা 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 এরকম করে 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত এই কয়টা ব্যবহার করে আমরা কিন্তু সকল ধরনের সংখ্যা আমরা তৈরি করতে পারি। তো এই কারণে এই 0 থেকে 9 পর্যন্ত যে আমরা চিহ্নগুলো ব্যবহার করি, এইগুলোকে বলা হয় হচ্ছে অঙ্ক। আর সংখ্যা হচ্ছে এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা যা তৈরি করব সেগুলো হচ্ছে সংখ্যা। যেমন আমি যদি 1-এর পরে দুটো শূন্য দেই, তার মানে হচ্ছে 100। তার মানে 1 এবং 0, এখানে 1 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক। একইভাবে আমরা যদি লিখি 525 বা 526, এখানে 5 এটা একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক। তার মানে এখানে আমি মোট 3টা অঙ্ক ব্যবহার করেছি, 5, 2, 6। এই 3টা অঙ্কের সমন্বয়ে একটি সংখ্যা তৈরি হয়েছে। একইভাবে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক কয়টা, এদেরকে আমরা একই সাথে সংখ্যাও বলতে পারি। কেন? কারণ 0 থেকে 9 পর্যন্ত এগুলো তো এক একটা সংখ্যা। এই কারণে 0 থেকে 9 পর্যন্ত এগুলো একই সাথে অঙ্ক এবং একই সাথে সংখ্যা। কিন্তু এই 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা সকল ধরনের সংখ্যা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন আমাদের এই চ্যাপ্টারের মূল যে আলোচনার বিষয় বা মূল যে নামটা, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, বাস্তব সংখ্যা যদি হয় তাহলে কি অবাস্তব কোনো সংখ্যা আছে? হ্যাঁ, অনেকটা অবাস্তব আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে আমাদের কাগজে কলমে এটা হচ্ছে জটিল সংখ্যা বলা হয় আর কি, কাল্পনিক বা জটিল সংখ্যা। তাহলে সংখ্যা হলো মূলত দুরকম, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক বা জটিল সংখ্যা। আমাদের জটিল সংখ্যা সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে না, তবে আপনারা যারা এইচএসসিতে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা ম্যাথে দেখেছেন জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার আছে। যাই হোক, আমরা ওদিকে আলোচনা না যাই। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে আমরা সাধারণ ব্যবহারিক ক্ষেত্রে যত ধরনের সংখ্যা ব্যবহার করি সবগুলোই বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। যেমন আমরা সাধারণত 0, 1, 2, 3 এগুলো যেমন ব্যবহার করি, তেমনি -1, -2, -3, অর্থাৎ কোনো সংখ্যা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কোনো সংখ্যা দশমিক হতে পারে, যেমন 1.25, 3.46 এই দশমিক সংখ্যা। তারপর আমাদের ভগ্নাংশ কোনো সংখ্যা থাকতে পারে, যেমন 3/5, 7/3, এরকম বিভিন্ন ধরনের ভগ্নাংশ সংখ্যা হতে পারে। এই ধরনের সকল কিছু, যেমন আমি যদি কোনো একটা সংখ্যার উপরে যদি রুট দেই, √2, √3, √5, এই ধরনের সকল কিছু, মানে যা কিছু আমরা বলতে পারি, এই সকল কিছুই হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত।
অর্থাৎ বাস্তব সংখ্যাটা হচ্ছে একটা বড় একটা ভাইটাল একটা ফ্যাক্ট। এখন এই বাস্তব সংখ্যা থেকে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো অংশগুলোতে আমরা আসবো। তো এখানে আমাদের সর্বপ্রথম ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, আমাদের কিছু শব্দ একটু জানতে হবে। সেটা হচ্ছে ইন্টেজার, ইন্টেজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কারা? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হচ্ছে এই পজিটিভ এবং নেগেটিভ এই দুই ধরনের সংখ্যা জিরো সহ, এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন মাইনাসের দিকে -1, -2, -3, আবার পজিটিভ দিকে 0, 1, 2, 3, এই সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে। এরপরে বাকিগুলো আমরা খুব সহজেই জানি, যেমন 0, 1, 2, 3 এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, -1, -2, -3 এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এছাড়া জোড় বিজোড় এগুলো আমরা জানি, 1, 3, 5 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, 2, 4, 6 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এগুলো সম্পর্কে আমাদের সবাই জানা আছে। তারপরে ক্রমিক সংখ্যা 1, 2, 3, মানে 1-এর পরে যদি 2 হয়, 2-এর পরে যদি 3 হয়, অথবা যদি ব্যবধান 2 করে হয়, যেমন 2-এর পরে 4, 4-এর পরে 6, এরকম যদি পর্যায়ক্রমিক হয় তখন সেটাকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা। তারপরে আছে প্রাইম সংখ্যা বা মৌলিক সংখ্যা। এগুলো সব কিছু সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব, তবে আপাতত আগে টোটালটা সম্পর্কে একটা সামারি আকারে আমি দেওয়ার চেষ্টা করছি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেগুলোকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন আমাদের হচ্ছে 2, 3, 5, 7, 11 এই যে সংখ্যাগুলো, এগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটা ছাড়া। এই কারণে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যার মধ্যে পড়ে। এছাড়া আছে মূলদ, অমূলদ। এগুলো মূলদ সংখ্যা হচ্ছে যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যেগুলোকে এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, সেটা দশমিকও হতে পারে। আর অমূলদ সংখ্যা হচ্ছে কোনো একটা সংখ্যা, সেটা যদি রুটের মধ্যে থাকে এবং সেই সংখ্যাটা যদি হয় মৌলিক, তখন সেই সংখ্যাটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এই যে এতক্ষণ আমি যে আলোচনা করলাম, এটার প্রেক্ষিতে আমি যদি এটাকে একটা সামারি আকারে যদি দাঁড় করাই, তাহলে বাস্তব সংখ্যাটা আসলে কেমন হবে আমরা একটু বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। বাস্তব সংখ্যা মূলত দুরকম, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর আরেকটা হচ্ছে অমূলদ। তাহলে মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হলো যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে ভগ্নাংশ আকারে দেখো, সব সংখ্যাকেই কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়। যেমন 3, 4, 5 যে সংখ্যাগুলো, আমি যদি লিখি 2, 2 এর নিচে কি একটা 1 দেওয়া যায় না? তাহলে এটা তো একটা ভগ্নাংশ হলো। 100, 100 নিচে কি একটা মনে মনে 1 দেওয়া যায় না? অর্থাৎ এগুলোকে সবগুলোকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। তেমনিভাবে আমি যদি লিখি 1.25, দেখো 1.25কে যদি আমি ভাঙি, তাহলে যে দশমিক তুলে দিয়ে একটা 1 আসে, তারপরে 2টা 0 আসে, তার মানে কি হলো 125/100। তার মানে এটাকেও কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। এই যে ধরনের সংখ্যাকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এরা সবাই হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে মূলদ সংখ্যা এরা একটা বড় একটা পার্ট। তাহলে মূলদ সংখ্যা আমরা এটাকে আবার 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে মূলদ সংখ্যা হলো আবার দু রকম, একটা হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এবং আরেকটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ কেন? কারণ যে একটু আগে আমরা দেখলাম যে 100কেও আমি কিন্তু 100-র নিচে আমি 1 কিন্তু দিতে পারি। তো সেক্ষেত্রে 100/1, তাহলে এটাকেও তো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, অতএব এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু মূলদ সংখ্যা হলেও এটা একটু পূর্ণ সংখ্যা। আবার যেগুলোকে সরাসরি ভগ্নাংশ আকারেই আমরা সবসময় দেখি, সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার ভিতরে কী কী আছে? পূর্ণ সংখ্যার ভিতরে তো আমরা দেখলাম একটা সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে। ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য এই 3 ধরনের সংখ্যাই কিন্তু আমার পূর্ণ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। এখন এই ধনাত্মক সংখ্যা, এটাকে আবার আমরা
দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। ধনাত্মক সংখ্যা একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। কোনটি মৌলিক কোনটি যৌগিক আমি কিছুক্ষণ আগে বলেছি, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 এই সবগুলোর সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তখন সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। এবারে আসি ভগ্নাংশ। ভগ্নাংশকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর আরেকটা হচ্ছে দশমিক। সাধারণ ভগ্নাংশ কি? সাধারণ ভগ্নাংশকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত এবং আরেকটা হচ্ছে মিশ্র। ভগ্নাংশ দুই রকম, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র এগুলো সম্পর্কে আশা করি সবারই আইডিয়া আছে। প্রকৃত হচ্ছে একটা ভগ্নাংশের উপরে থাকবে হচ্ছে ছোট রাশি, নিচে থাকবে হচ্ছে বড় রাশি। যেমন আমি যদি লিখি 3/5 অথবা 2/7, উপরেরটা বড় নিচেরটা ছোট, এরকম হলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরেই থাকবে বড় রাশি, নিচে থাকবে হচ্ছে ছোট রাশি। আর মিশ্র হচ্ছে একটা সংখ্যা, সেটার সাথে যদি আরেকটা যদি ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি তখন সেটা হচ্ছে মিশ্রর মধ্যে পড়বে। এই ধরনের যে ভগ্নাংশগুলো এগুলো আমরা নর্মালি সাধারণত আমরা ভগ্নাংশ বলে থাকি। তবে এই দশমিকটা কিন্তু এটাও আমার ভগ্নাংশেরই অন্তর্ভুক্ত, কারণ আমি একটু আগে দেখালাম যে আমি যদি লিখি 1.25 এটাকে আমি কিন্তু দশমিক তুলে দিলে আমি লিখতে পারবো 125/100। তাহলে 125/100 এটাও তো ভগ্নাংশ আকারে আসলো। তো সেক্ষেত্রে ভগ্নাংশের মধ্যে আমাদের দশমিকটা পড়বে। এখন আমরা আসি, এই পুরোটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। এখন অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যা আমি কিছুক্ষণ আগে বলেছি, শুধুমাত্র যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যার উপরে যদি আমি রুট দেই তাহলে যেগুলো হবে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √2, √3, √5 এগুলো। এখন এগুলোকে কেন আমি অমূলদ বলছি? অমূলদ বলছি এই কারণে যে এদেরকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। যেমন আমি যদি বলি √2, √2টা তোমরা যদি ক্যালকুলেটরে দেখো, √2 এর মান আসবে হচ্ছে 1.4142, এরকম আরও শত শত মান আসতেই থাকবে, এটার কোনো শেষ নাই। তো এখন যে একটা দশমিক সংখ্যা যেটাকে তোমার কোনো শেষ নাই, অর্থাৎ এটা হচ্ছে সসীম, তো সেটাকে তো আমি এইটা ডিভাইডেড বাই এটা আকারে প্রকাশ করতে পারছি না। তো এই কারণে যে সকল সংখ্যাগুলোকে এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো সেটা যদি শুধুমাত্র এই রুট মৌলিক সংখ্যা হতে হবে তা না। যেমন আমরা কিছু কিছু জানি, যেমন ধরো পাই সমান কত? 3.14, আমরা যদিও জানি 3.14 কিন্তু মূলত এটা এরকম 3.1415, তারপরে আরও অনেক কিছু আছে এবং এটা আমি শেষ করতে পারবো না আর কি, এটা চলতেই থাকবে। এই ধরনের যে সংখ্যাগুলোকে আমরা শেষ করতে পারি না, অর্থাৎ যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে আনতে পারবো না, এই সকল সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যার মধ্যে পড়বে। জটিল সংখ্যা সম্পর্কে আমাদের কিছু না জানলেও চলবে, তবে কিছুটা আইডিয়া আমি একটু দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা সংখ্যা লিখি, আমি একটু এটাকে জাস্ট একটা মিনিট একটু দেখাবো। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি, এরকম একটা রাশি লিখি x² - 1 = 0, x² - 1 = 0, এটা থেকে আমি x এর মানটা বের করব। তাহলে এটা থেকে x এর মান যদি বের করতে চাই তাহলে x² সমান কি 1 বা x ইকুয়াল হচ্ছে ±√1। তো ±√1 এর একটা মান অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে খুব সহজেই কিন্তু আমি x এর মানটা বের করতে পারছি। কিন্তু কোনো রাশিতে যদি এরকম থাকে x² + 1 = 0, তাহলে কি হবে? x² সমান হচ্ছে -1 বা x ইকুয়াল কি হবে ±√1। এই রুটের মধ্যে যদি মাইনাস কোনো কিছু যদি থাকে, যেমন √-1, √-2, √-3,
এই ধরনের কোনো কিছু যদি থাকে, এটা তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দেখতে পারো, এক্ষেত্রে ক্যালকুলেটরে কোনো রেজাল্ট দিতে পারবে না। এই ধরনের যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় হচ্ছে জটিল সংখ্যা, অর্থাৎ এগুলোকে আমরা বাস্তব কোনো মান দ্বারা প্রকাশ করতে পারি না। তো এগুলোকে প্রকাশ করার একটা নিয়ম আছে, জাস্ট দুটো সূত্র আছে। একটা হচ্ছে এই যে পুরোটা, অর্থাৎ √(-1) এটা সমান লেখা হয় হচ্ছে আই, ইমাজিনারি নাম্বার আই দিয়ে প্রকাশ করা, অর্থাৎ √(-1) ইকুয়াল হচ্ছে আই। তাহলে আমরা যদি উভয় পাশে স্কোয়ার করি, তাহলে i² সমান হচ্ছে -1। জাস্ট এই দুটো জিনিস আমরা মনে রাখবো, একটা হচ্ছে i² সমান -1, অথবা i ইকুয়াল হচ্ছে √(-1). এটা হচ্ছে জটিল সংখ্যার মধ্যে পড়বে। তো জটিল সংখ্যাগুলো প্রকাশ করা হয় কিভাবে? জটিল সংখ্যা প্রকাশ করার জন্য আমি জটিল সংখ্যা সম্পর্কে আগেই বলে নিচ্ছি, কারণ জটিল সংখ্যা যেহেতু খুব বেশি আমাদের লাগবে না, জাস্ট যতটুকু না হলে না ততটুকু বলে আমি এটা শেষ করে দিয়ে আমি বাস্তব সংখ্যায় ঢুকবো। সাধারণত জটিল সংখ্যা প্রকাশ করা হয় এভাবে, যদি একটা বাস্তব সংখ্যা হয় x এবং y, তাহলে আমি যদি এইভাবে লিখি x + iy, তাহলে এই এক্সটা হলো বাস্তব অংশ, আর এইটা হলো আমাদের কাল্পনিক অংশ। এই বাস্তব এবং কাল্পনিক অংশ মিলে আমি যদি একটা সমীকরণ দাঁড় করাই, তাহলে এটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা সম্পর্কে আমার এতটুকু জানলেই চলবে, এই সম্পর্কে আমাদের আর কোনো কিছু না জানলেও চলবে। এখন আমরা নেক্সট কিছু বিষয়ে যাই। একটা হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সম্পর্কে আমরা জানি। জিরো কোন ধরনের সংখ্যা, জোড় নাকি বিজোড়? আমরা জিরো সংখ্যাটাকে জোড়ের মধ্যে ধরবো, 0, 2, 4, 6 এভাবে, অর্থাৎ জিরোটা হচ্ছে জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা আবিষ্কার হয়েছে আমাদের ভারতীয়দের হাত দিয়ে, অর্থাৎ শূন্যের ব্যবহার সম্পর্কে ভারতীয়রা সর্বপ্রথম আলোচনা করে। এখন আমরা কিছু সংখ্যার স্থানীয় মান সম্পর্কে জানব। স্থানীয় মান, একটা হচ্ছে স্থানীয় মান, একটা হচ্ছে স্বকীয় মান। স্থানীয় মান কি আর স্বকীয় মান কি, দুটো তো আলাদা জিনিস অবশ্যই। এটা আসলে কি? এটা হচ্ছে, আমি যদি একটা সংখ্যা লিখি, যেমন ধরো 570, এই 570-এ এই প্রত্যেকটা যে সংখ্যা, এই সংখ্যার মানকে বলা হয় হচ্ছে স্বকীয় মান। যেমন ধরো 5-এর তো একটা মান আছে, 5 কি 5ই 570, এদের প্রত্যেকের স্বকীয় মান, এর মান হচ্ছে 5, এর মান 7, এর মান হচ্ছে 10, অর্থাৎ এর যে মূল যে মানটা সেটাই হচ্ছে এর স্বকীয় মান। এখন স্থানীয় মান কি? স্থানীয় মান হচ্ছে আমাদের এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের যে সংখ্যাগুলোকে যেভাবে প্রকাশ করি, অর্থাৎ একক, দশক, শতক এভাবে যে প্রকাশ করি, সেই অনুযায়ী যে মানটা হবে সেটা হচ্ছে স্বকীয় মান। যেমন 0 আমার হচ্ছে এককের ঘরে আছে, তাহলে এর মান হচ্ছে 0। আর 7, এটা স্বকীয় মান 7, কিন্তু এটা যেহেতু দশকের ঘরে আছে এই কারণে এর মান হবে হচ্ছে 7, 0। 5, যদিও এর স্বকীয় মান 5, কিন্তু এর স্থানীয় মান হবে 5, 0, 0, অর্থাৎ 500। আমি একটু আরো ক্লিয়ার করি, যেমন 625, 6 এর স্বকীয় মান 6, 2 এর স্বকীয় মান 2, 5 এর স্বকীয় মান 5, কিন্তু স্থানীয় মান 5 এর হলো 5, 2 এর হলো 2 এর পরে একটা 0, অর্থাৎ 20, 6 এর হচ্ছে 6 এর পরে 2টা 0, অর্থাৎ 600। এই সম্পর্কে একটু আমরা আইডিয়া রাখবো, একটা হচ্ছে স্বকীয় মান কি, একটা হচ্ছে স্থানীয় মান কি। যেমন আমাদের যদি কোনো প্রশ্ন এরকম হয়, একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি, কিউ এবং আর হলে সংখ্যাটি কত হবে? অর্থাৎ একটা সংখ্যার শতক, দশক এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে পি, কিউ এবং আর, অর্থাৎ শতকে আছে হচ্ছে পি,
দশকে আছে হচ্ছে কিউ, এককে আছে হচ্ছে আর। তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে যেহেতু শতকের ঘরে আছে, তাহলে শতকের সাথে কত হবে? শতকের সাথে হবে হচ্ছে 100। তাহলে আমরা সংখ্যাটা লিখতে পারবো হচ্ছে, যেহেতু পিটা হলো দশক, তার মানে 100 পি প্লাস, যেহেতু দশকের ঘরে আছে কিউ, তাহলে 10 কিউ প্লাস হচ্ছে আর। অর্থাৎ এইটা হবে হচ্ছে এই সংখ্যাটার মান। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের জোড় বিজোড় সম্পর্কে প্রশ্ন আসে। এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যে একটি সংখ্যা জোড় বা বিজোড়, এটা তো আমরা খুব সহজেই জানি। কোনো সংখ্যার শেষে যদি 1, 3, 5, 7, 9 এগুলো থাকে তাহলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যার ক্ষেত্রে যেগুলোকে ভাগ করা যায়, যেমন 2, 4, 6 এগুলো। তো সেক্ষেত্রে কিছু প্রশ্ন আমাদের আসে, এগুলো সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। যেমন একটা প্রশ্ন যদি এরকম হয়, এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা, এক্স ও ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা? 1 নম্বর অপশন এক্স প্লাস ওয়াই প্লাস 1, খ হচ্ছে এক্স ওয়াই, গ হলো এক্স ওয়াই প্লাস 2, ঘ হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই ধরনের প্রশ্ন আমাদের খুবই পরীক্ষায় আসে। এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় যদি হয় তাহলে কোনটা হচ্ছে জোড় সংখ্যা হবে? এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করব? আমাকে বলা হচ্ছে জাস্ট কোনো মান বা কোনো কিছু দেওয়া নয়, শুধু বলা হচ্ছে এক্স এবং ওয়াই এটা হলো বিজোড়। তাহলে এই নিচের এইগুলোর মধ্যে কোনটা জোড় হবে? তো এগুলো সলিউশনের নিয়ম হচ্ছে, আমার কোনো সংখ্যাকে যদি বলা হয় হচ্ছে বিজোড়, তাহলে সবচাইতে ভালো এবং একেবারেই খুব সহজেই করা যায় সেটা হলো বিজোড় সংখ্যা বললে ওই সংখ্যাটাকে আমরা জাস্ট 1 ধরব। তো এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুটোই বিজোড়, তো সেক্ষেত্রে এক্স এবং ওয়াই দুটোকে আমরা জাস্ট 1 ধরব। 1 ধরে আমরা দেখি যে কোনটা জোড় হয়। তো এক্ষেত্রে দেখো এক্স এবং ওয়াইকে যদি আমি 1 ধরি তাহলে 1 + 1 + 1 মানে হচ্ছে 3, তার মানে এটা কি হলো? এটা হচ্ছে বিজোড় এক্স ওয়াই। তাহলে এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1 ধরবো, অর্থাৎ এক্স ইকুয়াল হচ্ছে 1 ধরবো, ওয়াই ইকুয়াল 1 ধরবো। তাহলে খ নম্বর অপশনে দেখো এক্স এবং ওয়াই এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 × 1 তাহলে কি হচ্ছে 1, তাহলে 1ও বিজোড় সংখ্যা, তাহলে এটাও জোড় সংখ্যা হলো না। এক্স ওয়াই প্লাস 2, এখানে এক্স এর মান 1, ওয়াই এর মান যদি 1 বসাই তাহলে এক্স × ওয়াই অর্থাৎ 1 × 1 মানে কত? 1 + 2, তার মানে এটা রেজাল্ট হচ্ছে কত? 3, তাহলে এটাও বিজোড় সংখ্যা। এক্স প্লাস ওয়াই তার মানে 1 + 1 মানে কত হলো? 2। তাহলে দেখো সব শেষে যে ঘ নম্বর অপশনটা, এইখানে আমি এটা বসিয়ে আমরা পেলাম হচ্ছে এটা জোড় সংখ্যা। অর্থাৎ সহজ কথা, যদি কোনো একটা সংখ্যা যদি বিজোড় হয় তো সেক্ষেত্রে আমরা সেটাকে 1 ধরব। 1 ধরে নিয়ে ওই অনুসারে আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করে আমরা দেখব যে কোনটা বিজোড় সংখ্যা হচ্ছে। যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হবে না? 1 নম্বর অপশন হচ্ছে n², 2 নম্বর হচ্ছে 3 × n - 1 + 3, 3 নম্বর হচ্ছে 2n + n, 4 নম্বর হচ্ছে 2n + 3। এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এই প্রশ্নটা এসেছে, যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হবে না? n জোড় সংখ্যা, কোনটি জোড় সংখ্যা হবে না? তাহলে n যদি জোড় সংখ্যা হয় তখন কি করব? n যদি জোড় সংখ্যা হয় তাহলে যে কোনো একটা জোড় সংখ্যা ধরবো। ক্যালকুলেশনের সুবিধার জন্য সবচেয়ে ভালো হয় আমরা যদি জোড় সংখ্যাটাকে 2 ধরি। তাহলে n এর মান যদি আমি 2 ধরি, দেখো কোনটি জোড় হবে না
তাহলে n ওভার স্কোয়ার তার মানে কি 2 স্কোয়ার মানে 4, তাহলে এটা জোর হবে, তার মানে এটা অ্যান্সার না। এখানে যদি তুমি 2 বসাও, 2 - 1 তার মানে কত হচ্ছে 2 - 1 1 × 3 3 + 3 6, তাহলে এটাও কিন্তু জোড় সংখ্যা হলো। আচ্ছা এখানে যদি আমি 2 বসাই, 2 × 2 = 4 আর হচ্ছে 2 তার মানে 6, তার মানে এটাও জোড় সংখ্যা। তাহলে এখানে যদি আমি 2 বসাই, 2 × 2 = 4 আর 3 হচ্ছে 7, তার মানে এই শেষের এই অপশনটা হচ্ছে বিজোড়। তার মানে আমার প্রশ্ন বলা হচ্ছে যে কোনটি জোড় সংখ্যা হবে না, তার মানে আমার ঘ নম্বরটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই ধরনের যত অঙ্কই আসুক না কেন, আমার একটাই নিয়ম, জাস্ট যদি বিজোড় সংখ্যা বলে তাহলে সংখ্যাটিকে আমি 1 ধরব, আর যদি জোড় বলে তাহলে সংখ্যাটিকে আমরা 2 ধরে অপশন টেস্ট করার মাধ্যমে আমরা প্রশ্নটার সলিউশন করব। একেবারেই সহজ একটা ফর্মুলা, জাস্ট একটা জানলে বাকি সবগুলো করা যায়। আমি আস্তে আস্তে একটু বড় বিষয়ের দিকে আমি যাব। এখন আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা আগে আমরা জানি, তারপরে এটার আসলে কেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা পরবর্তীতে জানা যাবে। বিভাজ্যতা হলো একটা সংখ্যা, সেটা কোনো কিছু দ্বারা বিভাজ্য কিনা, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা এটা হচ্ছে বের করার কিছু পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, 2 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কীভাবে বুঝবো? একটা সংখ্যা দিলাম, দিয়ে আমি ওই জিনিসটা 2 দ্বারা বিভাজ্য কিনা এটা আমি কীভাবে বলতে পারি? 2 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা বলতে পারবো যদি কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় অথবা জোড় সংখ্যা হয়, তখন সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। যেমন ধরো 538, এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য? এখন তার জন্য কি আমি 2 দ্বারা এটা ভাগ করব, ভাগ করে তারপরে টেস্ট করে দেখব? এত সময় আসলে নাই। আমার দেখতে হবে শেষের ঘরে জোড় সংখ্যা আছে কিনা। শেষের ঘরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমার এটা 2 দ্বারা ভাগ করার দরকার নেই, আমি জানি এটা 2 দ্বারা বিভাজ্য। একই সাথে যদি কোনো প্রশ্ন এরকম আসে 440, 440 এক্ষেত্রে শেষে হচ্ছে 0, যদি শেষে 0 থাকে তাহলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো একটা সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে অথবা 0 থাকে তখন সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এখন আমরা আসি কোনো একটা সংখ্যা কখন 3 দ্বারা বিভাজ্য হবে। কোনো একটা সংখ্যা কখন 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য কিনা এটা বের করার জন্য আমার যে সংখ্যাটা দেয়া থাকবে ওই সংখ্যাটার সবগুলোকে আমি যোগ করব। যেমন ধরো একটা সংখ্যা যদি এরকম থাকে 5 3 4 3, অর্থাৎ 5343, এই 5343 এটা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমি দেখতে চাচ্ছি। আচ্ছা তার আগে বলো এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? এটা 2 দ্বারা বিভাজ্য হবে না, কারণ শেষে কিন্তু জোড় সংখ্যা নেই, তাহলে 2 দ্বারা বিভাজ্য না। তাহলে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? এটা কীভাবে বের করব? 3 দ্বারা বিভাজ্য বের করার খুব সহজ একটা ফর্মুলা, সেটা হলো জাস্ট এই সংখ্যাগুলোকে আমি যোগ করব। 5 + 3 + 4 + 3, তাহলে 5 3 8, 8 8 4 8 9 10 11 12 13 14 15, তার মানে 3টার 4টার যোগফল হচ্ছে 15। তাহলে 15 কি 3 দ্বারা ভাগ করতে পারি? 3 5 15। তার মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে জাস্ট সেই সংখ্যাটার সবকটা সংখ্যাকে আমি যোগ করব, যোগ করে যেটা আসবে সেটাকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। এভাবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা খুব সহজেই এটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা টেস্ট করতে পারব। এবারে আমরা আসি কোনো একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা। কোনো একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে তখন যখন ওই সংখ্যাটার একক এবং দশকের যে ঘর, এই দুটা ঘর যদি 4 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ সহজ কথা আমি যদি বলি একটা সংখ্যা ধরো 340, 340 কি 4 দ্বারা বিভাজ্য? এটা আমি কীভাবে বুঝবো? তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই শেষের 2টা ঘর অর্থাৎ একক এবং দশক এই 2টা স্থানীয় অঙ্ককে আমার 4 দ্বারা ভাগ করতে হবে। যদি দেখি যে এটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এই অঙ্কটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ খুব সহজ কথায় একটা সংখ্যা দেওয়া থাকলে সেই সংখ্যার শেষ 2 ডিজিট
ওইটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 4 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে সেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। আমি পরবর্তীতে সামারাইজ করব, আগে বিষয়টা একটু আগে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। কোনো একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা কীভাবে বুঝবো যে একটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে সংখ্যাটার শেষে একেবারে একক স্থানীয় অঙ্ক যেটা, ওইখানে যদি 0 অথবা 5 থাকে, তাহলে ওই সংখ্যাটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। যেমন 355কে এটা কি 5 দ্বারা বিভাজ্য? জাস্ট কিছু দেখতে হবে না, শুধু দেখতে হবে শেষে 5 অথবা 0 আছে কিনা। যদি 5 এবং 0 এই দুটো যদি থাকে, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে 355 5 দ্বারা বিভাজ্য। একই সাথে ধরো 550, এটা কি 5 দ্বারা বিভাজ্য? যেহেতু শেষে 0 আছে, তাহলে এটা আর আমরা দেখতে হবে না, এটা অটোমেটিক 5 দ্বারা বিভাজ্য। এখন আমরা আসি কোনো একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য কিনা এটা আমার আর দেখতে হবে না। কেন দেখতে হবে না? কারণ আমরা এর আগে 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা নিয়ম দেখেছি। জাস্ট কোনো একটা সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা বা 0 হয়, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাটাকে আমি জাস্ট যোগ করব, যোগ করার পরে যে রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। আর 6-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো একটা সংখ্যা যদি একই সাথে 2 এবং 3 এই দুইটা দ্বারাই যদি বিভাজ্য হয়, তাহলে সেটা 6 দ্বারাও বিভাজ্য। অর্থাৎ আমি একটা সংখ্যা নিলাম, ওই সংখ্যাটা আমি দেখলাম যে সে 2 দ্বারা বিভাজ্য, একই সাথে সে আবার 3 দ্বারাও বিভাজ্য, তাহলে সে হবে 6 দ্বারাও বিভাজ্য। যেমন ধরো একটা সংখ্যা 432, যেহেতু এর শেষে 2 আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিনা? 4 + 3 + 2, 7 আর 2 9, 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 432 সংখ্যাটা একই সাথে 2 দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারা বিভাজ্য। কোনো একটা সংখ্যা যদি 2 এবং 3 দুটো দ্বারাই বিভাজ্য হয়, তাহলে সেটা 6 দ্বারাও বিভাজ্য। কোনো একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা, তার আগে আমি বলি নেই, আমি প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে দেখো সাধারণত 3 ডিজিটের যে সংখ্যাগুলো সেগুলো লিখেছি। এর কারণ হলো ছোটো ছোটো যে সংখ্যাগুলো, এগুলো তো আমি এমনি জানি। যেমন 42 এখন 2 দ্বারা বিভাজ্য কিনা, তো এটা তো আর আমার তো আর অঙ্ক করে দেখতেও তো আসলে খুব বেশি সময় লাগবে না। সাধারণত এই যে রুলসটা, এটা আমার দরকার হচ্ছে যখন আমি বড় বড় সংখ্যার ক্ষেত্রে যখন দেখব, সেক্ষেত্রে আমার হয়তো সেটা দিয়ে ভাগ করাটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে এই নিয়মগুলো, সেজন্য বড় বড় সংখ্যার ক্ষেত্রে আমাদের এই রুলসগুলো আমরা বেশি প্রয়োগ করি। তাহলে এবার আসি কোনো একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা। 7 দ্বারা বিভাজ্যের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা সংখ্যা যেটা দেয়া থাকবে, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক বাদে যা আছে সেটা আমি লিখব। একক স্থানীয় অঙ্ক বাদে যা আছে সেটা লিখব -2 গুণন একক স্থানীয় অঙ্ক। অর্থাৎ একটা সংখ্যা, সেটা যত বড় সংখ্যাই হোক, 3 ডিজিট 4 ডিজিট যত ডিজিটেরই সংখ্যা হোক না কেন, শুধুমাত্র ওই একক স্থানীয় অঙ্ক বাদে বাকিটা লিখব -2 গুণন ওই একক স্থানীয় অঙ্কটা নেব। যেমন এখানে 182, এখানে আমি এই 2 বাদে পুরোটা নিলাম 18, মাইনাস এই 2 হচ্ছে সূত্রের 2 গুণন একক স্থানীয় অঙ্ক কি আছে, একক স্থানীয় অঙ্ক আছে হচ্ছে 2। এখানে যদি 3 থাকতো এখানে লিখতাম 3, এখানে যদি 5 থাকতো এখানে লিখতাম 5। অর্থাৎ এই দুটো হলো সূত্রের 2, আর এখানে হচ্ছে এই একক স্থানীয় যে অঙ্কটা থাকবে সেটা বসাতে হবে। আর একক স্থানীয় অঙ্কের পরে বাকি যা আছে সেগুলো এখানে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো 18 বিয়োগ হচ্ছে 4, তার মানে 14। এই যে রেজাল্টটা বের হলো, এইটা 7 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে অঙ্কটাই দেওয়া থাকুক, সেই অঙ্কটার একক স্থানীয় অঙ্ক বাদে পুরোটা লিখব, -2 ইন্টু ওই একক স্থানীয় অঙ্কটা লিখব। লেখার পরে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। ওকে, আচ্ছা এবারে আসি কোনো একটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কিনা। কোনো একটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা আগে থেকেই জানি। সেটা হচ্ছে ওই যে যখন দেখলাম যে কোনো একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা, ওটার ক্ষেত্রে নিয়ম কী ছিল,
যে একক এবং দশক অর্থাৎ শেষের 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তো 8-এর ক্ষেত্রে নিয়ে হচ্ছে একক, দশক এবং শতক 3 ডিজিট নিয়ে ওই 3 ডিজিট যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। যেমন 77,264 এটা 8 দ্বারা বিভাজ্য কিনা। তো সেক্ষেত্রে 8 দ্বারা বিভাজ্য কিনা দেখার জন্য আমার এই টোটালটা নিতে হবে, অর্থাৎ 264 নিতে হবে। 264 যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হবে আর কি। তো এবারে আমরা আসি কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কিনা। 9 দ্বারা বিভাজ্য কিনা এটার নিয়ম হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা ওইটার হুবহু একই নিয়ম। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে সেই সংখ্যার টোটালটা হচ্ছে আমরা যোগ করব। যোগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা 9 দ্বারা ভাগ করলেও যদি আমি ওইটা যদি বিভাজ্য হয় তখন সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। যেমন একটা বড় একটা সংখ্যা 889108 একদশিক শতক হাজার অযুত লক্ষ নিযুত 88,91,082। এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এটা কীভাবে বের করব? আমরা এই সব কটার সংখ্যা যোগ করবো 8 + 8 + 9 + 1 + 0 + 8 + 2 সব কটা যোগ করব। যোগ করার পরে দেখবো ওই সংখ্যাটা 9 দ্বারা ভাগ করা যায় কিনা। এটা রেজাল্ট সম্ভবত 36 আসবে। তো 36কে তো 9 দ্বারা ভাগ করা যায়, 4 9 36। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 9 দ্বারা বিভাজ্যের নিয়ম এবং 3 দ্বারা বিভাজ্যের নিয়ম একই। আবার 4 দ্বারা বিভাজ্যের নিয়ম এবং 8 দ্বারা বিভাজ্যের নিয়ম মোটামুটি একেবারে কাছাকাছি আর কি। আর 10 দ্বারা বিভাজ্য কিনা এটার নিয়ম হচ্ছে জাস্ট শেষে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য। জাস্ট এতটুকুই। কোনো একটা সংখ্যার শেষে যদি শূন্য থাকে অর্থাৎ একক স্থানের ঘরে যদি শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য। এখন মজার একটা বিষয় সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা। 11 দ্বারা বিভাজ্য কিনা 11 দ্বারা বিভাজ্য কিনা এটার নিয়ম হচ্ছে একটা সংখ্যার জোড় অঙ্কগুলো যোগ করব বিয়োগ বিজোড় অঙ্কগুলো যোগ করব। করার পরে যদি রেজাল্ট 0 আসে তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। যেমন যদি আমরা এটা লিখি 502557 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এটা কীভাবে বুঝবো? এটা আমার দেখতে হবে একক স্থানীয় অর্থাৎ সোজা কথা বেজোড়গুলো, যেমন এইটার পরে এটা, তারপরে এটা, তারপরে এটা, অর্থাৎ 5 2 5 সরি এটা না 5 2 5 মাইনাস বাকিগুলো 0 5 7 এগুলো আমরা কি করব? যোগ করব। তাহলে দেখো এখানে 5 আর দিয়ে 7 7 5 12 বিয়োগ 7 5 12 তাহলে কত হচ্ছে 0। যদি এরকম হয় তাহলে এই অঙ্কটা 11 দ্বারা বিভাজ্য। আমি আরও একটা উদাহরণ দিই। যেমন যদি কোনো সংখ্যা এরকম হয় 5528 127 এটা 11 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এটা কীভাবে বুঝবো? এই অঙ্কগুলো আগে নেই 5 তারপরে একটা বাদ দিয়ে 2 8-এর পরে 1 1-এর পরে 7 অর্থাৎ 5 2 1 7 এগুলো আমরা যোগ করব বিয়োগ এগুলো 5-এর পরে 2 তো আমরা নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে 8 আর হচ্ছে 2 তাহলে 5 দিয়ে 7 14 একে 15 বিয়োগ 8 2 10 15 8 দিয়ে 10 যোগ 5 15 তাহলে রেজাল্ট হলো 0। দেখো তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব? বিজোড় অঙ্কগুলো যোগ করব মাইনাস জোড় অঙ্কগুলো যোগ করব। করার পরে যদি আমি পাই রেজাল্ট 0 তাহলে সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমি একটু সামারি করি যে কোনো একটা সংখ্যা কত দ্বারা বিভাজ্য সেটা কীভাবে বুঝবো। একটা হচ্ছে 2 4 এবং 8 এই তিনটার ক্ষেত্রে মোটামুটি একই ধরনের রুল। সেটা হলো 2-এর ক্ষেত্রে খালি লাস্ট ডিজিটটা দেখব, লাস্ট ডিজিটটা 2 দ্বারা ভাগ করা যায় কিনা। অর্থাৎ লাস্ট ডিজিটে যদি জোড় সংখ্যা হয় সেটা জোড় সংখ্যা কী হবে? 2 4 6 8 এগুলোই তো। তাহলে এগুলো তো 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করা গেলে এবং যদি শূন্য হয় এই দুটো শর্ত তাহলে 2 দ্বারা বিভাজ্য। আর 4-এর ক্ষেত্রে হলো লাস্টের 2 ডিজিট নিতে হবে।
2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। আর 8-এর ক্ষেত্রে নিয়ে হলো লাস্টের 3 ডিজিট অর্থাৎ একক, দশক, শতক 3টা অংশ যদি আমার 8 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। 3 এবং 9 এই দুটোর ক্ষেত্রে একই নিয়ম, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা জাস্ট আমি যোগ করব, যোগ করার পরে ওটা যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য, সেটা যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য। 5-এর ক্ষেত্রে নিয়ম ছিল হচ্ছে শুধুমাত্র শেষে যদি 0 এবং 5 থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। 7-এর ক্ষেত্রে নিয়ম হলো যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক বাদে বাকি অঙ্কটা লিখতে হবে, -2 ইন্টু ওই একক স্থানীয় অঙ্ক বসাতে হবে। বসানোর পরে যে রেজাল্টটা আসবে সেটা যদি 7 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য। আর 11-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার জোড় স্থানীয় অঙ্কগুলো মাইনাস বিজোড় স্থানীয় অঙ্কগুলো দুটো বিয়োগ করার পরে রেজাল্ট যদি 0 হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। এখন প্রশ্ন হলো যে আমার কি এটা কি চলতেই থাকবে, কত দ্বারা বিভাজ্য? এরকম করে তো 12 দ্বারা, 13 দ্বারা, 14 দ্বারা, 15 দ্বারা, 100 দ্বারাও তো হতে পারে। তাহলে এটা আমি কখন থামবো? এটা একটা প্রশ্ন। তো কখন থামবো সেটা আমি সামনে আসি। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে কোনো একটা সংখ্যা কত দ্বারা বিভাজ্য এটা কেন দরকার বা কোথায় আমার লাগবে সেটা একটু আমরা একটু দেখি। যেমন ধরো যদি একটা প্রশ্ন আসে নিচের কোনটি মৌলিক সংখ্যা, 1 নম্বর অপশন আসলে হচ্ছে 92, 2 নম্বর অপশন হচ্ছে 87, 3 নম্বর অপশন হলো 63, 4 নম্বর অপশন হলো 59। 92, 87, 63, 59। প্রশ্ন হলো নিচের কোনটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা একেবারে শুরুতে আজকের আলোচনার একেবারে শুরুতে আমরা বলেছিলাম কোনটা হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি ভাগ না করা যায়, সে যদি আর কোনো কিছু দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা যেগুলো দেখলাম 2, 3, 4 এরকম করে 11 পর্যন্ত দেখলাম যে কোনো একটা সংখ্যা বিভাজ্য কিনা সেটা কিভাবে বের করা যায়। তো এখানে আমাদের প্রশ্ন হলো নিচের কোনটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার মানে কি? মৌলিক সংখ্যাটা হলো সে এই 2, 3, 4, 5, 11 এরকম কোনো কিছু দ্বারাই তাকে ভাগ করা যাবে না, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখন এই 4টা সংখ্যার মধ্যে কোনটি মৌলিক সংখ্যা সেটা আমি কীভাবে বের করব? তাহলে আমি এই অপশনগুলো টেস্ট করব, প্রত্যেকটা অপশন আমরা চেক করে দেখব সে এই যে 2 থেকে 11 পর্যন্ত আমি যেগুলো বললাম এগুলোর কোনো একটার মধ্যে সে পড়ে কিনা, অর্থাৎ কোনো একটা রুলসের মধ্যে সে পড়ে কিনা যে সেটা দ্বারা বিভাজ্য। যদি না হয় তাহলে সেটা হবে হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ধরো 92, এটা আমার দেখতেই হবে না। কেন দেখতে হবে না? শেষে কত আছে? 2। শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা বলেছিলাম যে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা যেহেতু 2 দ্বারা বিভাজ্য তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। এখন আমরা আসি 87, এটা মৌলিক সংখ্যা কিনা আমরা একটু চেক করে দেখি। প্রথমত এটা 2 দ্বারা তো বিভাজ্য হবে না, কারণ শেষে আসে হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে এখন আমরা টেস্ট করে দেখি এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 8 আর হচ্ছে 7 যদি আমি যোগ করি তাহলে যোগফল কত? যোগফল হচ্ছে 15। 15 কি 3 দ্বারা বিভাজ্য নয়? অবশ্যই 15 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা যেহেতু 87 3 দ্বারা বিভাজ্য তাহলে এটাও মৌলিক সংখ্যা না। এবারে আমরা আসি 3 নম্বর অপশনে 63, এটাও যেহেতু লাস্টে 3 আছে তাহলে এটা তো 2 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 3 দ্বারা বিভাজ্য কিনা? 6 আর 3 যদি যোগ করি তাহলে 9, 9 তো 3 দ্বারা বিভাজ্য, এমনকি 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। এখন আসি আমরা 59। আচ্ছা, 59 যেহেতু আমার অন্যান্য অপশনগুলো আমার টেস্ট করা হয়েই গেছে, যেহেতু বাকি 3টা মৌলিক সংখ্যা না তাহলে আমি এটা এমনি বলে দিতে পারি যে এটা মৌলিক সংখ্যা 59। তারপর আমরা আরও কিছু দেখব, তাহলে বিষয়গুলো আশা করি আরও একটু ক্লিয়ার হবে। যেমন ধরো 1 নম্বর অপশনে আছে হচ্ছে 91, 2 নম্বর অপশনে আছে হচ্ছে 143, 3 নম্বর অপশনে আছে হচ্ছে
3 নম্বর অপশনে আছে হচ্ছে 47 এবং পরের অপশনটাতে আছে হচ্ছে 87। 91, 143, 47, 87 এই তিনটা সংখ্যার মধ্যে কোনটি মৌলিক সংখ্যা সেটা কীভাবে বের করব? তাহলে আসো আমরা শুরু করি। এখানে প্রথম অপশনটা আমরা দেখতে পাচ্ছি শেষে আছে হচ্ছে 1, তাহলে শেষে যদি 1 হয় তাহলে এটা তো আমার 1 দ্বারা 2 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, তারপরে এটাও 2 দ্বারা বিভাজ্য না, এটাও 2 দ্বারা বিভাজ্য না, এটাও 2 দ্বারা বিভাজ্য না, তাহলে 2 এর হিসাব শেষ। এখন আমরা 3 এর হিসেবে আসি। 3 এর হিসেবে দেখো 9 এর 1 হচ্ছে 10, তাহলে 91 আমার 3 দ্বারা বিভাজ্য হবে না। 143, 143টা যোগ করে দেখি, 1 যোগ 4 যোগ 3, তার মানে কত হচ্ছে 4 থেকে 8, তাহলে 8 তো 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য না, এটাও 3 দ্বারা বিভাজ্য না, এটা দেখি 8 আর 4 কত 11, তাহলে এটাও বিভাজ্য না। 87, 87 তো 8 যোগ 7 মানে 15, তাহলে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা একটা বিভাজ্য পাওয়া গেল। তার মানে ঘ নাম্বারটা আমি পেয়ে গেছি, এটা মৌলিক সংখ্যা না। তাহলে 3 পর্যন্ত শেষ। এখন আমরা আসি 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বলেছিলাম কি লাস্ট মানে শেষের 2টা ডিজিট 4 দ্বারা ভাগ করা যেতে হবে। তো এক্ষেত্রে যেহেতু শেষের ঘরের সবগুলোতেই বিজোড় সংখ্যা, তাহলে বোঝাই যাচ্ছে এটা 4 দ্বারা বিভাজ্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার আসি 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 5 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কি বলেছিলাম, শেষের ঘরে 0 অথবা 5 থাকতে হবে, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে কিন্তু শেষের ঘরে কিন্তু 0 বা 5 কোনোটাই নাই, তাহলে এক্ষেত্রে এটাও কিন্তু 5 দ্বারা বিভাজ্য হচ্ছে না। আর 6 দ্বারা বিভাজ্য তো হবেই না, কারণ 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো 2 এবং 3 দুটো দ্বারা বিভাজ্য হতে হবে। তো এই 4টা অপশনের কোনোটাই যেহেতু 2 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে না। এখন আমরা আসি 7 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি বলেছিলাম, সাধারণত 2 রাশির ক্ষেত্রে এমনিতেই করা যায়, তারপরেও যদি আমরা এমনিতে যদি দেখি, এই যে 7 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে নিয়ম হলো প্রথমটা বাদে বাকি সব নেব, -2 গুণন হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে 9 - 2 মানে হচ্ছে কি 7, তাহলে 7 তো এটা দ্বারা বিভাজ্য। তার মানে আরেকটা রাশি পাওয়া গেল যেটা 7 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও মৌলিক সংখ্যা নয়। বাকিগুলো দেখি, 143, তাহলে 14 বিয়োগ সূত্রের 2 গুণন হচ্ছে 3, তাহলে 14 বিয়োগ হচ্ছে 6, তাহলে কত হবে 8, তাহলে 8 তো 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না। আচ্ছা, এটা হলো না, আর এটা তো হবেই না, কারণ এটা তো দেখা যাচ্ছে তখন সেটা ঋণাত্মক আসবে, অথবা তোমরা 7-এর ঘরের নামতা দিয়েও দেখতে পারি, যেমন 5 7 35, 6 7 42, 7 7 49, তার মানে এটা তো হবে না। আর এটা তো আমার অপশন টেস্ট করা হয়েই গেছে, তার মানে 7 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে গিয়ে আমরা 2টা অপশন পেয়ে গেছি। এখন আছে বাকি আর 2টা অপশন। এখন এই 2টা অপশনের মধ্যে আমার দেখতে হবে আর কোনোটা দ্বারা বিভাজ্য হয় কিনা, এবং আমার 7 পর্যন্ত দেখা শেষ। 7-এর পরে কি আছে, 7-এর পরে 8, তো 8 দ্বারা তো এই এবং এই, এবং দেখো আরেকটা বিষয়, ঘর নাম্বার যেহেতু একটা দ্বারা বিভাজ্য, এটা যদি একটা দ্বারা বিভাজ্য, এই 2টা অপশন আর আমার দেখতেই হবে না, আমি শুধু বাকি অপশনগুলো চেক করবো। তাহলে এখন 143 এটা আমরা দেখব 8 দ্বারা বিভাজ্য তো হওয়ার কোনো সম্ভাবনা নাই, 9 দ্বারা বিভাজ্য হয় কিনা, যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয়নি, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। যদি 9 দ্বারা বিভাজ্য না হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে 9-এর পরে আছে 10, তাহলে 10 দ্বারা কি এটা বিভাজ্য হবে? 10 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে শেষের ঘরে 0 থাকতে হবে, তাহলে এটা 10 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এখন সর্বশেষ আমার অপশন হচ্ছে 11, 11 দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে 11 দ্বারা ভাগ করা যায় কিনা, এটার নিয়ম কি ছিল, এটার নিয়ম ছিল হচ্ছে এই ডিজিটগুলো যোগ করব বিয়োগ বাকি ডিজিটগুলো যোগ করবো, তো যেহেতু আর কিছুই নাই, তাহলে এখানে কত হচ্ছে 3-এর আগে 4 বিয়োগ হচ্ছে 4, তার মানে 0। তার মানে আমরা বুঝতে পারলাম যে খ অপশনটা এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা যদি এটা বিভাজ্য হয়, তাহলে এটাও মৌলিক সংখ্যা নয়। তাহলে 3টা যেহেতু মৌলিক সংখ্যা নয় আমি পেয়ে গেছি, তাহলে আমার আর কোনো কিছু করতে হবে না, ঘর নাম্বারটা এটাই হচ্ছে আমার মূল অপশন। এখন আমি ওই কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে আমি কি এটা কি 11 পর্যন্তই করব
নাকি আরও বেশি করতে হবে, নাকি এর আগেও শেষ করে দেওয়া যাবে, এটা আসলে বোঝার উপায়টা কি, আমি কোথায় গিয়ে থামবো। এটা নিয়ে হচ্ছে আমার সামনে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার আগ পর্যন্ত কোনো একটা সংখ্যা আমার দেখতে হবে যে সংখ্যাটার বর্গ এটার কাছাকাছি। যেমন ধরো আমি যদি বলি এটার কাছাকাছি কোনো সংখ্যা, যেমন আমি যদি বলি 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে কত, 12 স্কোয়ার মানে 144, 12 স্কোয়ার 144, তার মানে এটার সাথে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা নেওয়া যাবে না। তাহলে 11 স্কোয়ার পর্যন্ত তো নেওয়া যায়। তাহলে 11 স্কোয়ার মানে কত, 11 স্কোয়ার মানে হচ্ছে 121, তার মানে এই যে 11 স্কোয়ার, তার মানে আমি 11 পর্যন্ত টেস্ট করব, 11-র বেশি আমার টেস্ট করতে হবে না। যেমন ধরো আমি যদি একটা সংখ্যা আমি যদি দেখি, যেমন একটা সংখ্যা যেমন ধরো 149, 149, এই সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা এটা আমি টেস্ট করতে যাচ্ছি। 149 এটা আমি টেস্ট করতে চাচ্ছি। তো টেস্ট করতে গিয়ে আমি শুরু করলাম 2 থেকে, 2, 3, 4, 5 এরকম করতে করতে আমি 11 পর্যন্ত গেলাম। তো এই পর্যন্ত যাওয়ার পরেও আমি দেখলাম যে কোনোটা দ্বারাই সে বিভাজ্য হচ্ছে না। তাহলে 11 পর্যন্ত যদি সে বিভাজ্য না হয়, তার মানে কি সে আর কোনো কিছু দ্বারা বিভাজ্য না? সে তো 13 দ্বারাও বিভাজ্য হতে পারে, সে তো 19 দ্বারাও বিভাজ্য হতে পারে। তাহলে আমাকে কত দূর পর্যন্ত দেখতে হবে? তো এটার জন্য আমার যেটা বললাম নিয়ম হচ্ছে এটার কাছাকাছি কোনটার পাওয়ার পর্যন্ত আমার কাছাকাছি আসে। যেমন এটার ক্ষেত্রে আমি যদি বলি যে 12/স্কোয়ার মানে হচ্ছে 144, তাহলে দেখো 144 কিন্তু এটার সাথে সবসাথে কাছাকাছি একটা বর্গ সংখ্যা। তার মানে এই যেহেতু 12/স্কোয়ার, তার মানে আমার সর্বোচ্চ আমি 12 পর্যন্ত টেস্ট করবো, অর্থাৎ 2, 3, 4, 5 এরকম করে সর্বোচ্চ আমি 12 পর্যন্ত দেখবো, এর বেশি আমার দেখতে হবে না। অর্থাৎ এই পর্যন্ত দেখার পরে যদি আমি দেখি যে এটা কোনো কিছু দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে আমি বুঝে নেব যে এটা একটা মৌলিক সংখ্যা। সেক্ষেত্রে আমার আর বাইরে আর আমার 13 বা 17 বা 19 এগুলো দ্বারা আমার আর দেখতে হবে না। তবে বাস্তবে সাধারণ ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের পরীক্ষাগুলোতে সাধারণত 11-র উপরে কখনো কোনো প্রশ্ন কখনো আসেনি। তো এই কারণে এই পর্যন্ত আমাদের জানলেই চলবে। তো আমরা আরেকটা দেখি, নিচের কোনটি মৌলিক সংখ্যা? যেমন একটা অপশন হচ্ছে 87, 63, 72, কোনোটিই নয়। তাহলে এটা এখন আমি কীভাবে বের করবো? তাহলে আমি আবার শুরু করি, প্রথমে আমরা 2 থেকে শুরু করব। তাহলে 2 এর নিয়ম কি? 2 এর নিয়ম হচ্ছে কোনো একটা সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো সেক্ষেত্রে দেখো 72 আমার অলরেডি 2, যেহেতু শেষে 2 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে 72 অর্থাৎ 72 মৌলিক সংখ্যা নয়। এখন বাকি দুটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে 2 শেষ। এখন আমরা আসি 3-এ। আর যেহেতু এটা অলরেডি 2 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, এটা আর আমরা দেখতে হবে না। এখন 3-এর জন্য আমি জাস্ট এটা এবং এটা দেখবো, এটা যেহেতু কোনোটাই নয় অপশন। তাহলে এখানে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা? তাহলে দেখো এখানে 8 আর 7-এর যোগফল কত? 15। তাহলে 15 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও মৌলিক সংখ্যা নয়। 63, দেখো 6 আর 3-এর যোগফল কত? 9। তাহলে 9 তো 9 দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও মৌলিক সংখ্যা নয়। তার মানে এখানে যে 3টা সংখ্যা দেওয়া আছে এদের কোনোটাই মৌলিক সংখ্যা নয়। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে কোনোটি নয়। এইভাবে সকল ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কোনটি মৌলিক সংখ্যা সেটা আমরা খুব সহজেই আমরা বের করতে পারবো। তো সেক্ষেত্রে এখন তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি যে এইভাবে একে একে টেস্ট করব, সেক্ষেত্রে তো অনেক সময় লাগবে। তো বিষয় হলো আমি জাস্ট দেখালাম, এবং দেখানোর জন্য আমি বোঝাতে গিয়ে হয়তো আমি আস্তে আস্তে করেছি। তো তোমরা এটা আরও বেশি প্র্যাকটিস করবা, এবং তোমাদের বিভিন্ন বই আছে, সেই বইগুলোতে অনেক ধরনের উদাহরণ দেওয়া আছে, বিগত সালের প্রশ্ন দেওয়া আছে। এগুলো যদি আমরা একটু অনুশীলন করি, আমাদের প্র্যাকটিস করতে করতে এগুলো এত বেশি আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে যে খুব দ্রুতই, মানে দেখা মাত্রই আমরা ওই প্রশ্নটার সলিউশন আমরা করে ফেলতে পারবো। তো আজকে আরও অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল,
তো আর আজকে আর কন্টিনিউ না করি, এরপরে আরও অনেক টপিকস আমি নেক্সট অন্য কোনো দিনে আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি যদি একটু সামারাইজ করি, যে আমরা শুরু করেছিলাম হচ্ছে বাস্তব সংখ্যা দিয়ে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম কোনটা সংখ্যা কোনটা অঙ্ক, কোনটা সংখ্যা কোনটা অঙ্ক, এটা থেকে আমরা আসলাম যে সংখ্যা বিষয়টা কি, অঙ্ক বিষয়টা কি। তো সংখ্যাকে আমরা বললাম যে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে জটিল সংখ্যা। তো এই বাস্তব সংখ্যা আমরা কী কী ভাগে ভাগ করতে পারি সেই বিষয় সম্পর্কে আমরা পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, জিরো, মূলদ, অমূলদ, এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে তোমরা একটু হালকা একটু প্রত্যেকটা সম্পর্কে কোন একটা সংখ্যা দেখেই যেন বলতে পারো যে এটা কি মূলদ নাকি এটা অমূলদ, এটা কি বর্গ সংখ্যা নাকি এটা মৌলিক সংখ্যা, এগুলো যেন আমরা মানে বেসিক যে আইডিয়াগুলো এগুলো আমাদের থাকতে হবে। এরপরে আমাদের আজকে যেটা মেইন যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা। তো মৌলিক সংখ্যা হচ্ছে কোনো একটা সংখ্যা যদি ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা না যায় তখন সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না সেটার জন্য আমরা 2 থেকে 11 পর্যন্ত নিয়ম দেখলাম, এবং খুব সহজেই আমরা টেস্ট করে দেখতে পারি যে একটা সংখ্যা এই সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা আরও কিছু দেখব যে 1 থেকে এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, বা কোনো একটা সংখ্যাকে সহজে দেখেই কিভাবে আমরা বলতে পারি যে এটা মৌলিক সংখ্যা কিনা। এই ধরনের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।